আজকের ভিডিওতে আমি তোমাদের একটা কনসেপ্ট আগে বলবো, তারপরে তোমাদের একটা ডাবল কলাম ক্যাশবুক কিভাবে করতে হয় সেটা দেখাবো। প্রথমে আমরা বুঝে নিই বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি বলতে কি বোঝায়। দেখো, লেনদেনের ডেবিট ও ক্রেডিট দিক কোনো একটি হিসাব খাতের উভয় দিকে যদি লিপিবদ্ধ করা হয় তখন তাকে বলা হয় বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি। সাধারণত ক্যাশ বইয়ে এই ধরনের দাখিলা দেখা যায়, কারণ ক্যাশ বইতে কী হয়, কোনো একটা লেনদেনের ফলে ক্যাশ বইয়ে নগদ জমা এবং ব্যাংকের জমা দুটো দিকেই একসঙ্গে চেঞ্জ হতে পারে, একসঙ্গে পরিবর্তন ঘটতে পারে। যেহেতু ক্যাশবুকের এই লেনদেনের ক্ষেত্রে উভয় দিকই অর্থাৎ নগদ জমা ব্যাংক জমা দুটোতেই অর্থের পরিবর্তন দেখানো হয়, ক্যাশ বইয়ের ডেবিট দিক এবং ক্রেডিট দিক উভয় দিকে তার জন্য দাখিলা করতে হয়। সেই জন্য এই এন্ট্রিকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। এখন কি কি লেনদেনের জন্য এই বিপরীত দাখিলা করা হয়ে থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের এসএকিউতে আসে। কি কি কারণে করা হয়ে থাকে? নাম্বার 1, ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। যখন নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়, দেখো আমরা এর জন্য কি এন্ট্রি করি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট করা মানে হচ্ছে আমাদের ব্যাংকের ব্যালেন্স বাড়ছে। ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক মানে কি, ব্যাংকের ব্যালেন্স বাড়ছে, তার মানে ক্যাশবুকের ডেবিট দিকে আমাদের ব্যাংক ব্যালেন্সকে আমরা বাড়িয়ে দিই, আর ক্যাশবুকের ক্রেডিট দিকে আমরা ক্যাশ ব্যালেন্সকে কমিয়ে দিই। দেখো, ডেবিট ক্রেডিট দুটো দিকই কিন্তু এফেক্টেড হলো, একটা দিক বেড়ে গেল, একটা দিকে কমে গেল। আরেকটা কি, ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর অফিস অর বিজনেস পারপাস। তার মানে এবারে কি হলো, দেখো ক্যাশ ব্যালেন্স বেড়ে গেল, ব্যাংক ব্যালেন্স কমে গেল, তার মানে ডেবিট দিকে ক্যাশের ব্যালেন্সটা বাড়লো আর ক্রেডিট দিকে ব্যাংকের ব্যালেন্সটা কমলো। দেখো দুটো দিক কিন্তু এফেক্টেড হলো। নাম্বার 3, দেখো ডিপোজিট অফ চেক রিসিভ ফ্রম ডেটার্স আফটার সাম ডেজ। অর্থাৎ যেটা আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, যে ডেটারের কাছ থেকে একটা চেক পাওয়া গেছে, যেদিন পাওয়া গেছে সেদিনকে জমা দেওয়া হয়নি, পরবর্তী কোনো দিনে জমা দেওয়া হয়েছে, তখনও কিন্তু কন্ট্রা এন্ট্রি হবে। কারণ যেদিন চেকটা পেয়েছে সেদিন ক্যাশ বক্সেই রাখা ছিল, সেই জন্য সেদিনকে এন্ট্রি করেছিলাম ক্যাশ অ্যাকাউন্ট টু ডেটার্স। কিন্তু যখন বা যেদিন চেকটা ব্যাংকে জমা গেল সেদিনকে কি হলো, ব্যাংক ব্যালেন্স বাড়লো, ক্যাশ ব্যালেন্স কমলো, যার জন্য সেদিনকে কিন্তু কন্ট্রা এন্ট্রি আমাদের পাস করতে হবে। আর চতুর্থত, ডিপোজিট অফ ক্যাশ আফটার এনক্যাশমেন্ট অফ বিয়ারার চেক ফ্রম কাস্টমার। যদি ক্রেতাদের চেকটি ভাঙিয়ে সেটা ব্যাংকে জমা দেওয়া হয়, তাহলেও কিন্তু আমরা কি করছি, আমরা সেক্ষেত্রে কিন্তু কন্ট্রা এন্ট্রি পাস করছি। ডিপোজিট অফ ক্যাশ আফটার এনক্যাশমেন্ট অফ বিয়ারার চেক ফ্রম কাস্টমার। কারণ কাস্টমারের কাছ থেকে আমরা যে চেকটা পেয়েছি, বিয়ারার চেক পেয়েছি, তো এবার বিয়ারার চেক পেয়েছি, সেই চেকটাকে ভাঙিয়ে আমরা ব্যাংকে জমা দিচ্ছি, মানে চেকটাকে ভাঙিয়ে আগে ক্যাশ পাচ্ছি, ক্যাশ পাওয়ার পর সেই ক্যাশটা আমরা ব্যাংকে জমা দিচ্ছি। তাহলে ক্যাশটা যখন পেলাম তখন আমরা ক্যাশ ব্যালেন্সকে বাড়িয়েছি, ব্যাংকে যখন জমা দিয়েছি তখন আমরা কন্ট্রা এন্ট্রি পাস করছি। ঠিক আছে, একটা উদাহরণ দেখো, ধরা যাক 25/8/12 তারিখে 10,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এক্ষেত্রে ব্যাংকে জমা দেওয়ার জন্য ক্যাশ বাক্স থেকে টাকা তুলতে হয়, ফলে হাতে জমা নগদ অর্থের পরিমাণ কমে যায়। তাহলে ক্যাশ বইয়ে ক্রেডিট দিকের ক্যাশ কলামে নগদ অর্থের নির্গমন দেখাতে হয়। আবার ব্যাংকে নগদ টাকা যখন জমা করা হচ্ছে, ব্যাংকে জমা অর্থের পরিমাণ বেড়ে যায়, তাহলে ক্যাশ বইয়ের ডেবিট দিকে ব্যাংক কলামে ওই অর্থের আগমন দেখাতে হয়। তাহলে এবার এই দাখিলাটা ক্যাশ বইতে যখন দেখাবো তখন আমরা কিভাবে দেখাবো, দেখো ক্যাশ বুক ডাবল কলাম, এটা একটা ছোট্ট পার্ট জাস্ট দেখানো হয়েছে। এবার যেহেতু ডাবল কলাম সেহেতু দুটো কলাম হবে, একটা ক্যাশ একটা ব্যাংক, ক্যাশ ব্যাংক দুটো দিকেই।
আর ডেট পার্টিকুলার্স লেজার ফোলিও যেটা ছিল সেটা সেম। তাহলে এবারে কি হচ্ছে, যেহেতু নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে, আমাদের এন্ট্রিটা কি হতো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। দেখো আমরা ক্যাশবুকে কিভাবে এন্ট্রি করছি, বাই ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তো তাহলে ক্যাশটা কমে যাচ্ছে, তাহলে ক্রেডিট দিকে আমরা কি লিখছি, বাই ব্যাংক অ্যাকাউন্ট 10,000, ডেবিট দিকে আমরা লিখছি টু ক্যাশ অ্যাকাউন্ট 10,000। ঠিক আছে, তাহলে দুদিকেই কিন্তু আমরা ন্যারেশন লিখবো। দেখো বিং ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, বিং ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, দুদিকে কিন্তু আমরা ন্যারেশনটা লিখে দেব। তাহলে এই ধরনের এই যে বিপরীত দাখিলা করা হয়, এই দাখিলাটাকে কি বলা হয়, কন্ট্রা এন্ট্রি। যার জন্য ক্যাশ বইয়ের উভয় দিকে লেজার ফোলিওর ঘরে এই কন্ট্রা, এই কথাটাকে আমরা সি বলে সূচিত করব। কন্ট্রা এন্ট্রি কথাটা আমরা পুরোটা লিখব না, শুধু কি লিখব, সি। ঠিক আছে, সি ফর কন্ট্রা। তাহলে এই সি লেখার অর্থ কি, সি লেখার অর্থ হলো লেনদেনটি ক্যাশ বইয়ের উভয় দিকেই লিপিবদ্ধ করা হয়েছে এবং এই দাখিলা আর খতিয়ানের কোনো হিসাব খাতে তোলার প্রয়োজন নেই। এবং যে চারটে জায়গা আমরা উল্লেখ করলাম, যে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, বা ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর অফিসিয়াল ইউজ, বা ডিপোজিট অফ চেক রিসিভ ফ্রম ডেটার্স আফটার সাম ডেজ, বা ডিপোজিট অফ ক্যাশ আফটার এনক্যাশমেন্ট অফ বিয়ারার চেক ফ্রম কাস্টমার, এই চারটি ক্ষেত্রে কিন্তু আমরা এই কন্ট্রা এন্ট্রি পাস করব। আশা করি তোমরা কন্ট্রা এন্ট্রিটা পরিষ্কার বুঝতে পেরেছো। এইবার আমি তোমাদের একটা ডাবল কলাম ক্যাশবুক কীভাবে করতে হয় দেখাচ্ছি। দেখো, ফ্রম দ্য ফলোয়িং ট্রানজাকশন প্রিপেয়ার এ ডাবল কলাম cash book of Mr. K. Sarin for the month of January 2018। আমাদের কতগুলো ট্রানজাকশন দেওয়া আছে, ডেট ওয়াইজ কতগুলো ট্রানজাকশন দেওয়া আছে। এবার আমরা ডাবল কলাম ক্যাশবুকটা করব। আমি ট্রানজাকশনটা আলাদা করে আর বলছি না, ট্রানজাকশনটা আমরা ক্যাশবুকটা করার সময় তোমাদের আমি বলতে বলতে যাব। তাহলে দেখো, কে সারিনের বইতে করতে হবে, তাহলে ইন দ্য বুকস অফ কে সারিন ডাবল কলাম ক্যাশবুক। ডেবিট ক্রেডিট দুটো দিক রয়েছে, ডেট পার্টিকুলার্স, ভাউচার নাম্বার, লেজার ফোলিও, এবং দুটো অ্যামাউন্ট কলাম থাকবে, একটা ক্যাশের জন্য একটা ব্যাংকের জন্য। ক্রেডিট সাইডেও একটা ক্যাশের জন্য এবং একটা ব্যাংকের জন্য অ্যামাউন্ট কলাম থাকছে। তাহলে দেখো, জানুয়ারি 1 ক্যাশ ইন হ্যান্ড 7,500, ক্যাশ অ্যাট ব্যাংক 15,500। তাহলে আমরা ব্যালেন্সটা বসিয়ে দিচ্ছি, টু ব্যালেন্স ব্রট ডাউন। ক্যাশের ঘরে আমরা বসাচ্ছি 7,500 আর ব্যাংকের ঘরে আমরা বসাচ্ছি 15,500। এরপরে দেখো 3 তারিখে কি এন্ট্রি আছে, কি ট্রানজাকশন আছে, রিসিভ ফ্রম রাকেশ ক্যাশ ₹5,000 অ্যান্ড চেক ₹8,000 অ্যান্ড দ্য চেক ওয়াজ সেন্ট টু ব্যাংক। তাহলে 3 তারিখে রাকেশের কাছ থেকে ক্যাশও পাওয়া গেছে, আবার চেকও পাওয়া গেছে, যে চেকটা ওই দিনকেই ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তাহলে আমরা 3 তারিখের জন্য কি এন্ট্রি করব, 3 তারিখের জন্য আমরা এন্ট্রি করব। দেখো, এখানে ডেটটা হবে 3 তারিখ, 2 তারিখ লেখা আছে, এটা 3 তারিখ হবে। 3 তারিখে টু রাকেশ অ্যাকাউন্ট, ক্যাশের ঘরে আমরা লিখব 5,000, ব্যাংকের ঘরে আমরা লিখব 8,000, কারণ ওই দিনকেই কিন্তু ওই চেকটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তাহলে বিং ক্যাশ অ্যান্ড চেক রিসিভড। এবারে 5 তারিখে এসো, পেড রেন্ট বাই চেক। তাহলে 5 তারিখে 5 জানুয়ারিতে বাই রেন্ট অ্যাকাউন্ট, যেহেতু চেকে পেমেন্ট করা হয়েছে মানে ব্যাংক ব্যালেন্স কমে গেছে, তাহলে ব্যাংকের ঘরে আমরা ক্রেডিট সাইডে লিখব 4,000। এরপরে দেখো 7 তারিখে পারচেসড এ টাইপ মেশিন অ্যান্ড পেইড ইন চেক ₹3,500। তাহলে 7 তারিখে বাই অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট বলে ব্যাংক ব্যালেন্স কমে গেছে বলে ক্রেডিট দিকে আমরা ব্যাংক ব্যালেন্সকে কমিয়ে দিচ্ছি, বাই অফিস ইকুইপমেন্ট বলে। বিং টাইপ মেশিন পারচেজ, ন্যারেশন কিন্তু লিখতেই হবে, প্রত্যেকটা ট্রানজাকশনের সঙ্গে আমরা ন্যারেশনটা লিখব। 10 তারিখে দেখো, সোল্ড গুডস টু মিস্টার আগরওয়াল ইন ক্যাশ 6,200। তাহলে 10 তারিখে টু সেলস অ্যাকাউন্ট, যেহেতু এটা ক্যাশে হয়েছে, ক্যাশ ব্যালেন্স বেড়ে গেছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল হয়, তাহলে ক্যাশের ঘরে আমরা টু সেলস অ্যাকাউন্ট বলে ক্যাশের ঘরে আমরা লিখব 6,200, বিং গুড সোল্ড ফর ক্যাশ। 14 তারিখ, সেন্ড টু ব্যাংক আ চেক রিসিভ ফ্রম মিস্টার পুরী ₹3,000। তাহলে মিস্টার পুরীর
মিস্টার পুরীর কাছে যে চেকটা পাওয়া গেছে সেই চেকটা আমরা ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। সেন্ড টু ব্যাংকে চেক রিসিভ ফ্রম মিস্টার পুরী, মানে মিস্টার পুরীর কাছ থেকে আগে কোনো চেক পাওয়া গিয়েছিল যেটা আমরা ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। কবে পাঠিয়েছি? 14 তারিখে। এর আগে কোনো ডেটে হয়তো ওই চেকটা পাওয়া গেছে, কিন্তু 14 তারিখে আমরা ওই চেকটা পাঠিয়ে দিয়েছি ব্যাংকে। তার মানে মিস্টার পুরীর কাছে যে চেকটা পেয়েছিলাম সেটা এতদিন নিশ্চয়ই ক্যাশ বক্সে পড়েছিল, এবারে সেই চেকটা আমরা ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে তার জন্য আমরা কি এন্ট্রি করব? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। দেখো এই জন্য আমরা ক্যাশ বুকের দুটো সাইডেই কিন্তু লিখেছি 14 তারিখে বাই ব্যাংক অ্যাকাউন্ট ₹3000, 14 তারিখে টু ক্যাশ অ্যাকাউন্ট ₹3000। এখানে ব্যাংকে পাঠিয়ে দিয়েছি মানে ব্যাংক ব্যালেন্স বলে বেড়ে গেছে, ক্যাশ ব্যালেন্স কমে গেছে। দুদিকেই ন্যারেশন লিখে দেবো, বিং মিস্টার পুরীস চেক পেইড ইন্টু ব্যাংক। দেখো বিং মিস্টার পুরীস চেক পেইড ইন্টু ব্যাংক। কন্ট্রা এন্ট্রি সেতু লেজার ফোলিওর ঘরে আমরা লিখব সি। বোঝা গেল? 16 তারিখে পেইড ক্যারেজ অন সেলস ₹300। কিছু বলা নেই মানেই কিন্তু ধরতে হবে ক্যাশে দেওয়া হয়েছে। তাহলে 16 তারিখে বাই ক্যারেজ আউটওয়ার্ড, বাই ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্ট, যেহেতু সেলের ওপর ক্যারেজ দেওয়া হয়েছে তাহলে ক্যারেজ আউটওয়ার্ড অ্যাকাউন্ট ক্যাশের ঘরে আমরা লিখব 300 বিং ক্যারেজ পেইড অন সেলস। এরপরে 17 তারিখে দেখো ব্যাংক credited interest ₹150 and debited bank charges ₹50। তার মানে ব্যাংক ইন্টারেস্ট দিয়েছে। ব্যাংক ক্রেডিটেড ইন্টারেস্ট মানে কি? ব্যাংক আমাদের ইন্টারেস্ট দিয়েছে। তাহলে ব্যাংক যখন ইন্টারেস্ট দিয়েছে তখন সেটা আমাদের ইনকাম, তাতে আমাদের ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে। যার জন্য দেখো 17 তারিখে আমরা কি করছি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্টকে বাড়িয়ে দিয়েছি টু ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট ইনকাম হিসেবে আমরা ব্যাংকের ব্যালেন্স বাড়িয়ে দিয়েছি, বিং ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক। আর 17 তারিখেই ব্যাংক যেহেতু চার্জেস কেটে নিয়েছে সেহেতু দেখো বাই ব্যাংক চার্জেস, আমাদের এন্ট্রিটা কী হয়? ব্যাংক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, তাহলে ব্যাংককে আমরা কমিয়ে দিয়েছি বাই ব্যাংক চার্জেস বলে, বিং ব্যাংক চার্জেস ডিডাক্টেড বা ডেবিটেড। এরপরে দেখো 19 তারিখে প্রপ্রাইটার্স হাউস রেন্ট পেইড। প্রপ্রাইটারের যে হাউস রেন্ট সেটা দেওয়া হচ্ছে মানে কি? এটা হচ্ছে ড্রয়িংস। প্রপ্রাইটারের হাউস রেন্ট তো আর বিজনেসের দেওয়ার কথা নয়, বিজনেস দিচ্ছে মানে কি? তাহলে ড্রয়িংস হচ্ছে। তাহলে দেখো 19 তারিখে বাই ড্রয়িংস অ্যাকাউন্ট ₹1200 বিং প্রপ্রাইটার্স হাউস রেন্ট পেইড। 21 তারিখে দেখো সোল্ড গুডস ফর ক্যাশ ₹9000 অ্যান্ড আউট অফ দ্যাট ₹4000 ডিপোজিটেড ইনটু ব্যাংক। তাহলে 21 তারিখে সেল হয়েছে 9,000 টাকার, কিন্তু তার মধ্যে 4,000 টাকা ব্যাংকে ডিপোজিট করা হয়েছে সেম ডেটে। তাহলে 21 তারিখে টু সেলস অ্যাকাউন্ট বলে ক্যাশে থাকছে 5,000, ব্যাংকে চলে যাচ্ছে 4,000। টোটাল কত টাকার সেল হয়েছিল দেখো? 9,000 টাকার। তার মধ্যে 4,000 টাকা ব্যাংকে দেওয়া হয়েছে মানে 5,000 টাকা ক্যাশ বক্সে রাখা হয়েছে। তাহলে টু সেলস অ্যাকাউন্ট বলে ক্যাশে রয়েছে 5,000, ব্যাংকে রয়েছে 4,000, বিং গুডস সোল্ড। এরপরে 25 তারিখ দেখো পে ট্রাভেলিং এক্সপেন্সেস ₹70। কিছু বলা নেই মানেই ক্যাশে দেওয়া হয়েছে। তাহলে ট্রাভেলিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, সেই জন্য 25 তারিখে বাই ট্রাভেলিং এক্সপেন্সেস অ্যাকাউন্ট ক্যাশের ঘরে আমরা লিখলাম 70 টাকা। তাহলে বিং ট্রাভেলিং এক্সপেন্সেস পেইড। এরপরে দেখো 26 তারিখে পারচেজড মেশিনারি বাই চেক ₹6,500। তাহলে এবারে ব্যাংকের ব্যালেন্স কমে গেছে কারণ আমরা চেক দিয়েছি। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তাহলে দেখো 26 তারিখে বাই মেশিনারি অ্যাকাউন্ট 6,500 বিং মেশিনারি পারচেজড। এরপরে 27 তারিখে দেখো পেইড ওয়েজেস ফর ইনস্টলেশন অফ মেশিনারি। যখন ইনস্টলেশন অফ মেশিনারির জন্য ওয়েজেস দেওয়া হয় সেটাও কিন্তু মেশিনারি অ্যাকাউন্টেই ডেবিট করা হয়, তাই তো? তাহলে মেশিনারি অ্যাকাউন্টেই ডেবিট আমরা করব, কিন্তু এক্ষেত্রে ওয়েজেস দেওয়া হয়েছে, কিছু বলা নেই কিসে দেওয়া হয়েছে। কিছু যখন বলা থাকবে না ধরেই নেব ক্যাশে দেওয়া হয়েছে, তাহলে আমরা ধরে নিচ্ছি ক্যাশে দেওয়া হয়েছে বাই মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। এবার ক্যাশকে কমিয়ে দিচ্ছি 500 বিং ওয়েজেস পেইড ফর ইনস্টলেশন অফ মেশিনারি। এরপরে দেখো 29 তারিখ ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর অফিস ইউজ। অফিস ইউজে ক্যাশ উইথড্র করা হয়েছে মানে এটা কন্ট্রা এন্ট্রি হবে। তাহলে কি হচ্ছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। দেখো দুটো দিকেই কিন্তু আমরা লিখছি।
বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে ব্যাঙ্ককে কমিয়ে দিচ্ছি, বিং ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাঙ্ক। 29 তারিখে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে ক্যাশ ব্যালেন্স বাড়িয়ে দিচ্ছি, বিং ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাঙ্ক। যেহেতু এটা কন্ট্রা এন্ট্রি, লেজার ফোলিওর ঘরে সি বসিয়ে দিচ্ছি, হলো। আর ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাঙ্ক, তাহলে ব্যাঙ্ক আমাদের হয়ে ডিভিডেন্ড কালেক্ট করেছে, মানে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে গেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভিডেন্ড অ্যাকাউন্ট হয়েছে। দেখো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিভিডেন্ড অ্যাকাউন্ট বলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দিয়েছি 2500, বিং ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাঙ্ক হয়ে গেল। এবারে কি হবে? এবারে আমরা জানি এই ডেবিট সাইডটা আমরা আগে যোগ করে নেব, যোগ করে নিয়ে আমরা এখানে বসাবো এবং লাস্ট ডেটে আমরা ব্যালেন্স বসাবো। বাই ব্যালেন্স ক্যারেট ডাউন বলে আমরা দেখো ব্যালেন্স পেয়ে গেছি। ক্যাশের ব্যালেন্স 24,630 আর 13,100 ব্যাংকের ব্যালেন্স পেয়ে গেছি। সেটাই আমরা 1 ফেব্রুয়ারিতে ব্রট ডাউন বলে দেখাবো। ঠিক আছে? তাহলে মাথায় রাখবে যে যখন আমাদের ক্যাশের ব্যালেন্স আমরা বার করব, ক্যাশের ব্যালেন্স কিন্তু সব সময় ডেবিট ব্যালেন্সই হবে। ঠিক আছে? ক্যাশ ব্যালেন্স, হাতে নগদ অর্থের জমা কিন্তু কখনো ক্রেডিট ব্যালেন্স হবে না। ব্যাংকের ব্যালেন্স হতে পারে, ব্যাংকের ওভারড্রাফট আছে, আমি পরবর্তীকালে তোমাদের কোনো একটা অঙ্ক দেখাবো যেখানে ওভারড্রাফট দিয়ে দেখানো আছে, সেক্ষেত্রে ক্রেডিট ব্যালেন্স হতে পারে, কিন্তু ক্যাশের ব্যালেন্স কখনোই কিন্তু ক্রেডিট ব্যালেন্স হবে না। জিরো ব্যালেন্স হতে পারে কিন্তু ক্রেডিট ব্যালেন্স হবে না, আইদার ডেবিট ব্যালেন্স হবে অথবা জিরো ব্যালেন্স হবে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কিন্তু ডেবিট ব্যালেন্সও হতে পারে, ক্রেডিট ব্যালেন্সও হতে পারে। তো এই অঙ্কটার ক্ষেত্রে দুটো ব্যালেন্সই ডেবিট ব্যালেন্স, যেটা আমরা পরবর্তীকালে ব্রট ডাউন বলে দেখিয়েছি। আশা করি তোমরা ক্যাশ বুক পুরোপুরি বুঝতে পেরেছো। যদি কারো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবে।